সন্ধ্যার ভায়োলিন পর্ব সংখ্যা ৮০। লেখনীতে বৃষ্টি ইসলাম। সিজন ১। শীতের কোমল পরশ ধীরে ধীরে বিদায় নিচ্ছে প্রকৃতি থেকে। হিমশীতল আবহাওয়া উপে গেছে, রৌদ্রোজ্জ্বল দিনের সূচনা। সূর্য যেন লুকোচুরি খেলছে। একরং গন্ধ, ঋতুর যেন মাদকতা সাজে খানমহল জুড়ে। ২ তলা বিশিষ্ট ঐতিহ্যবাহী মহল হয়ে উঠেছে স্বপ্নলোক। মহলের বাগানের প্রতিটি গাছ, প্রতিটি ফুলের টবে পরিণত হয়েছে এক জীবন্ত শিল্পকর্ম। ফুলের মালা আর ছোট ছোট বাতি মালায় সহ অসংখ্য আলোকে ভরিয়ে তোলা হয়েছে গোটা প্রাঙ্গণ জুড়ে। খানমহলের পুরনো পুকুরঘাটও বাদ যায়নি সাজে। এক শুভ্র বাসরের বিছানায় গাঁথা ফুলের স্তরে মুড়ে ফেলা হয়েছে ঘাটটা। খানমহলের প্রতিটি কোণে আছে ব্যস্ততা। আজমিন খান নিজ হাতে সমস্ত আয়োজন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ওহু নানা বাড়ি থেকে অতিথিরা একে একে এসে হাজির হয়েছে। কেউ আসছে তদারকি করতে, কেউ বাসছে দেখে যেতে। পেছনে নেই অব্রের নানান বাড়ির লোকজনও, তারাও এসেছে। মহলের আঙিনা আজ যেন কৌতূহল গুঞ্জনে ভরে উঠেছে। এত আয়োজন বিয়ের হঠাৎ করেই কেন? অব্র তখনও ঘুমের ঘরে অবেচেতন। রাত করে ঘুমোতে যাওয়ায় সকালের কোলাহল কানে পৌঁছায়নি তার। মন ছুঁয়ে যায়নি। এরই মধ্যে ডাক এসেছে অব্রকে, কিন্তু অবশেষে তার ঘুম ভাঙে সেক্রেটারি হামদা শেখের কলে। প্রয়োজনীয় বার্তা শেষে পালঙ্কে ছাড়ে অব্র। ওয়াশরুমে গিয়ে ওয়াশ হয়ে নেওয়ার মুহূর্তেই হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। অব্র ফোন রিসিভ করতে আশাপ চিৎকার করে ওঠে, কিরে ভাই, এত ভয় পেলি যে এই রাতেই বিয়ে তোড়জোড় করে ফেললি? খরচের ভয়ে আর আমি দেশে আসার সুযোগটুকু পেলাম না। অব্র হালকা আড়মোড়া ভেঙে উত্তর দেয়, ভাই তুই তো জানিস এখানকার পরিস্থিতি কেমন, কি করে বলি তোকে ইয়ার। আশাপ তখন গম্ভীর হয়ে বলল, বলতে হবে না, আমি কাল রাতে সব জেনে গেছি মায়ের কাছ থেকে। দেখ, জীবনে এমন পরিস্থিতি আসেই, এসব ভুল তুই এখন এনজয় কর। বাঙালি পরিবারে মা বাপের মতো বিরোধ থাকবেই। কেউ কেউ রাগ দেখাবে, কেউ ছেড়ে যাবে। সময়ের সাথে সাথে সব ঠিকও হয়ে যাবে। আর শোন, ২-৩ বছরের মধ্যে ফুটফুটে নাতি নাতনি আসবে। বড় মামার কাঁধে তুলে দিবি তাদের। তখন দেখবি দাদা হয়ে সে সব ভুলে গেছে, আবারও তোদের কাছে টেনে নিয়েছে। দাদাটাকে গলে পড়বে, পালাতে পারবে না তখন আর। পালকি পাঠিয়ে আনবে তোদের, দেখে নিস। তুই রিজেক্ট করলে এভাবে ওহু আর মামিদেরকে কে সামলাবে? আমি মামিদের সাথে এই বিষয়ে কথা বলছি, বুঝিয়েছি, মাও বুঝিয়েছে। এখন বড় মামি কিছুটা স্বাভাবিক। মামা রাগ করে থাকুক, সময় মতো সব ঠিক হয়ে যাবে। দিন কেটে গেলে সবই ঠিক। তোর কথা বাদ দে, ওহুর জন্য মামার সিদ্ধান্ত বদলাতে হবে, আজ না হয় কাল। আর যদি থাকে এমন বলে আশাপ চোখ মেরে মুচকি এসে হু হু করে হুসে উঠল, মজা করিস না ইয়ার, পরে কথা বলবো। কেউ এসে ডাকছে, বাইরে যেতে হবে এবার, সবাই ওয়েট করছে। পরে কল দিবনি না হয়? ঠিক আছে ঠিক আছে, যা, আর রাত হলে তৈরি হ। বেস্ট অফ লাক। শেষের কথাটুকু বলে আশাপ একগাল হেসে চোখ মেরে দিল। আবার অব্র হালকা মুচকি এসে বলে ওঠে, এবার মুহূর্তের মধ্যেই বাস্তবতা ডাকে দাঁড় করায় যেন। দ্রুত হাফ গেঞ্জি গায়ে নিয়ে এগিয়ে দরজা খুলতেই এক ঝাঁক মুখ, শিফা, আসবি, নিহা আর অব্রের কাজিন পূর্ণা। সবার হাতে রঙিন কাপড় চোপড় দিয়ে মরানো একটি ডালা। মুখজোড়া হাসিতে চারদিকে আলোকিত। শিফা দুষ্টু হেসে বলে, আজকে আর ঘুমালে হবে না অব্র ভাই, আজ তো আপনাদের বিয়ে। এই নিন, ধরুন এই ডালা, এখানে আপনার তৈরি হওয়ার জন্য সব কিছু আছে। সবাই নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নেমে আসুন। অব্র সংকোচে হেসে দিল, তারপর হাত বাড়িয়ে ডালাগুলো নিল। খান পরিবারের সবার ওই রীতিনীতি সযত্নে পূর্ণভাবে পূরণ করছে। এই বিয়েতে সে রীতিনীতিতেই হবে। মেয়েরা নিচে নেমে গেল। অপরে ঢাকনা সরিয়ে দেখে সাদা লুঙ্গি, লাল রঙে একটি গামছা, স্নিগ্ধ আলোর কাপড়ে যেন চকচক করছে। অপর আজ কোনো দ্বিধা নয়, কোনো সংকোচ নয়, কোনো ভর নয়। জীবনে এক নতুন অধ্যায়ে পা রাখতে প্রস্তুত করছে নিজেকে সে। আজ জীবনে প্রথমবারের মতো লুঙ্গি পরেছে, তাও আবার নিজের বিয়ের দিন। বলিষ্ঠ শরীরে প্রগড় আকারের সেই কিছু এক নতুন রঙের একছাকা গামছা জড়িয়ে নিয়েছে পিঠে। শ্যামবর্ণের সেই পুরুষ আজ পুরো বাঙালিয়ানার মতোই লাগছে। কিন্তু কে জানে এই পরিপাটি বাহ্যিকতা আর হাসি মুখের আড়ালে কত গহীন পাপ, কত কষ্ট লুকিয়ে আছে। তার জন্য একদিন অন্তরে সেই পাপ জন্ম নিয়েছিল, আজ তাকে জীবনসঙ্গী করতে চলেছে অব্র। নিয়তি কি অদ্ভুত পরিহাস। মন থরথর করে কাঁপছে, কিন্তু পা যেন নিজের পথ খুঁজে নিচ্ছে। ধীর পায়ে অব্র নামতে সিঁড়ি বেয়ে
নিচ থেকে তাকায় নতুন মুখ, অপরিচিত যেন। আত্মীয় স্বজন সবাই আজ তাকে এক এক করে নজরে দেখছে, কিন্তু অব্র যার মুখ দেখতে চাইছে তারটা এখনো খুঁজে পায়নি। অব্র বেসামাল দৃষ্টি খুঁজে চলেছে তার চন্দ্রবালাকে। অব্রের ভেতরটা অস্থির হয়ে ওঠে। সে তাকায় এক প্রান্তে, অন্য প্রান্তে হৃদয় ছটফট করে। কোথায় তার হবু স্ত্রী? আজ এই বিশেষ দিনে উপস্থিত অব্রের জগতের কেন্দ্রবিন্দু হওয়া উচিত তার। তবুও মুখে যেন আনন্দের ছায়া, প্রশান্তির একটি রেশ। অনেককেই সান্ত্বনা দিয়ে বলছে, এমন তো হয় রাগে একটু কমুক, সব সামলে দিবে, ছেলেকে ফিরিয়ে আনবে আবার। কিন্তু কারো কোনো কথা যেন কানে যাচ্ছে না। বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব তো থাকেই। আলিনা খানও এবার যেন নিজের অন্তরে দোলাচাপার আন্দোলন অবলম্বন করতে খানিকটা সরিয়ে রেখেছেন, ছেলের পছন্দ করা মেয়েকে বৌমা হিসেবে গ্রহণ করতে। এ সময় মেয়েরাই যে যার জন্য ছেলেবেলা কয়েকবার নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। তার ছেলে, সে মেয়ের থেকে তার ছেলেকে কিভাবে ধরে রাখবে সে? আর সেসব দিনের একমাত্র নীরব সাক্ষী আলিনা খান নিজেই। সে মেয়ে আর কেউ না, সবার চোখের মণি অরোরা খান ওহুজান। কিন্তু ওহু কোথায়? মহলের নিচতলায় পা রাখতে অব্র অদ্ভুত উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। চারপাশে হাসি আড্ডা, ফিসফিসে মুখরিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। জামাইবাবু এলেন, কারো চোখে আবার খেলে গেল একরাশ কৌতূহল। অথচ অব্র হৃদয়ের ভেতরে একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে, ওহু কোথায়? মুখ ফুটে জিজ্ঞেস করতে পারছে না। যদি বলে ফেলে ওহু কোথায়, সবাই একে নিয়েই চেপে ধরবে, আবারও ঠাট্টার রোল পড়বে। চুপচাপ দাঁড়িয়ে রইল সবার মাঝে, বুকের ভেতর এক শূন্যতা। এমন সময় হাসি ঠাট্টার মাঝে এক রূপকথার আবির্ভাব ঘটল। অব্রের কাজিনরা চারকোনা একটি ফুলের গাঁথা চাদর সূক্ষ্মভাবে ধরে তৈরি করেছে। প্রতিটি কোণেই 4 কোণ করে ধরা। চাদরের নিচে আবির্ভাব হল এক অব্যক্ত জ্যোৎস্না, যে বসন্তের স্বপ্ন ভেজা মায়াবী দৃশ্য। চাদরের নিচে আড়াল হয়ে আছে ওহু, অব্রের তৃপ্তি, তার চন্দ্রবালা। মাথা নিচু করে চোখের পাতা নুইয়ে রাখা হয়েছে তার, ঠোঁটের কোণে নিঃশব্দ করে লাজুক হাসি। হলুদ রঙের শাড়িতে যেন বেঁধে রেখেছে নিজেকে আকাশের এক মুঠো সরিষা ফুলের মতোই। গলা, নাক, কোথাও যেন অলংকার নেই, সব খুলে রাখা হয়েছে। কারণ ওহু নিজেও জানে অলংকারের সামর্থ্য হয়ে ওঠেনি। আর দোকানে দুলছে কাঁচা সূর্যমুখী, গোলাপ ফুলের দুল, সাথে সেই প্রথম বেঁচে থাকা কদমের একটি অংশও রয়েছে। গলায় কিছু নেই, নাকে কিছু নেই, তবুও ফুলের সুবাসে মুড়িয়ে রেখেছে তার সৌন্দর্য। অব্র এই দৃশ্য দেখে কিছুক্ষণ বাকরুদ্ধ হইল। বুকের বাপাশে হাত দিয়ে হঠাৎ করে কেঁপে উঠল। বুকের ভেতরে ঢেউ যেন অনুভূতিকে এক অবাধ বন্যা। সকলের সামনে আর পাঁজর চেপে ধরল চারপাশের মানুষজন। আর তো এই দৃশ্য দেখে মজায় মেতে উঠল। হায় হায়, এখনই এই অবস্থা, পরে কি হবে? বলে উঠল কেউ একজন। সবাই হেসে উঠল। তারপরে এই পরবর্তী নির্দেশ, অব্রকে সেই ফুলের চাদরে নিয়ে এসে দাঁড় করানো হলো। অব্রকে টেনে এনে দাঁড় করানো হলো ওহুর পাশে। ওহু তখন চোখ তুলে তাকায় একবার, লজ্জায় তার চোখের পাতা রক্তিম হয়ে গেছে। দুহাত বুকে জড়িয়ে রেখেছে, যেন নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রেখেছে। অব্র আর ওহুকে মহলের বাইরে নিয়ে যাওয়া হলো। স্নিগ্ধ সকালবেলা, যেখানে হলুদের আয়োজনের অপেক্ষা দুজনকে ঘিরে। বিয়ের ক্ষণ এখনো দূরে, কিন্তু বিয়ের সকালে যেন একটা নিবিড় আবেগঘন মুহূর্ত রীতিমতো হলুদের। দুজনকে বসানো হয়েছে পিঁড়িতে। অব্রের গায়ে লুঙ্গি, পিঠে লাল রঙা গামছা। এই দৃশ্য বারবার টেনে নিচ্ছে তার চন্দ্রবালার দৃষ্টি। উস, অব্র ভাই, এত দেখেন না তো এখন, পরে দেখেন মন ভরে, তখন এখন আবার কেউ না দেখে নেয়। অব্রের বারবার তাকানো দেখে বিড়বিড়িয়ে তাকে বলল ওহু। তার কথায় হো করে হেসে রোল পড়ে গেল। মা চাচিরাও হেসে ফেললো। অব্র খানিকটা লজ্জা পায়, মুখ নইয়ে ফেলে। পিড়িতে বসার পর একে একে কুলো ডালা এনে সাজানো হয়েছে। সেখানে বাটা ও কাঁচা হলুদ, মেহেন্দি পাতা, গোলাপের পাপড়ি, ভেজানো দুধ, নানান রকম মিষ্টান্ন, ফলমূল, সরিষার তেল, কাঁচা ধান, দুবলা ঘাস, আরও অনেক উপকরণ। আলিনা খান এসে প্রথমে ছুঁয়ে দিল অব্রের আদরে ভগ্নে, অব্রকে এবং তার আদরের ভগ্নীকে। সে কিছুক্ষণের মধ্যে পরিবারের পুত্রবধূ হবে, এই আর কি। অব্র শ্যামবর্ণের হলুদ উজ্জ্বলতা যেন দৃশ্যমান হচ্ছে, কিন্তু ওহু, সে তো একটুতেই আলো।
ধবধবে গালে হলুদের বাটা দাগটা যেন অনধিক সৌন্দর্যতে রঙ্গিত করছে। এমন এক মুহূর্তে অব্র অনুভব করে তার হাতের উপর এক ফোঁটা জল। চমকে তাকায় সে, বুঝতে দেরি করে না তার চন্দ্রবালার অশ্রুবিন্দু। তুমি কাঁদছো? আমি কিন্তু তোমার লাজ ভাঙাতেও পারবো, আবার কাঁদাতেও পারবো। তোমার চোখে জলের প্রতি আমার হিংসে হয়, কারণ এই অশ্রু শুধু আমারই প্রাপ্য, শুধু আমার জন্যই ঝরবে, এইটুকুই বলল অব্র। আজ তোমায় অনেক সুন্দর লাগছে, হয়তো এটাই কারণ। তুমি আজ আমার হৃদয়ের পবিত্র মতো মালকিন হতে চলেছ। তাই এই যে কি ফিসফিসিয়ে চলছে। হ্যাঁ, একগাল হেসে চুপ হয়ে গেল অব্র। আর ওহু চোখে যেন স্মৃতির জল টলমল করছে। হয়তো কিছু মুহূর্ত বাবার মুখখানা ভেসে উঠেছে তার। হলুদ আর মেহেন্দির পর্ব শেষ হতেই দুজনকে গোসল করানো হলো। শিফার পূর্ণা মহলের পুকুরঘাট হতে কলস ভরে ঠান্ডা পানি এনে রেখেছিল আগে ভাগে। আশ্বিন শুভক্ষণে উপস্থিত না হতে পারলেও তার পরিবারের প্রতিনিধিরা আনন্দ উপভোগ করছে। এই মুহূর্তে কেবল তাদেরই চলছে আনন্দ, সময় বাদে তাদের ছেলে আসতে পারেনি। আর অব্রত সে তার চন্ডা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তার চন্ডা, তার ছোট কাঠবিড়ালি সমস্ত কিছু ভেঙে কলমের ছায়ায় সাক্ষী রেখে, সমাজ নয় অব্র নিজেই। আজ একদিন শিশুর মতো কোলে তুলে নিয়েছিল, আজও তুললেছে সে। সময় যেন এক অদ্ভুত পরিহাস, হাতে পায়ে লেগে থাকা হলুদ রং যেন বলছে ইতিহাসের রং সবসময় পুরোনাই লেখা হয়। অব্র দৃষ্টি থেমে যায় ওহুর গালে লেগে থাকা হলুদের দিকে। কাপা কাপা ঠোঁটে তার অঝরা চোখের জল, বুক ভাঙা পিঞ্জরায় পূর্ণতা পেতে চাচ্ছে। তবু একটাই, বিয়ের পরের দিন এই মহল ছেড়ে কোনো এক নতুন ভূখণ্ডে চলে যেতে হবে তাদের। তার চন্ডাকে নিয়ে সে নতুন ঘর বাঁধবে, এই গল্প এখনো লেখা হয়নি, তবে শুরুটা এখন হলুদের মধ্য দিয়েই শুরু হচ্ছে। ভাবতেই যেন ভেতরটা কেঁপে যাচ্ছে ওহুর। লন্ডনের এক অভিজাতক এলাকায় উঁচু ভবনের বিলাসবহুল ডুপ্লেক্স এক বাড়ি দাঁড়িয়ে আছে, নাম আমান হাউস। পাথরে খোদিত অক্ষর লেখা। বাড়ির দ্বিতীয় তলায় বেলকনিতে বসে আছে জিসা আনাম, এক হাতে ধরা চায়ের কাপ, অন্য হাতে ভাঁজ করা খবরের কাগজ। চারপাশে নীরবতা, শুধু দূর থেকে ভেসে আসছে পাখির ডাক, কল্পনা, নিঃশব্দ আর্তনাদ। সামনে টেবিলে রাখা স্মার্টফোন হঠাৎ করে ঝাঁঝিয়ে জানিয়ে দেয় এক নতুন মেসেজ। চোখ রাখতেই প্রথমে ভেসে ওঠে ওয়ালপেপারের ছবি, আবরার খান আব্র। হ্যাঁ, সেই অব্র যার অস্তিত্ব আজও জিসার হৃদয়ে প্রতিটি ছায়ায় ছড়িয়ে আছে, অথচ সে জানেই না এই মানুষটি আজ জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে, বিয়ে করতে চলেছে, তার অনুমতি অপেক্ষা করে। তার ভালোবাসা কখনো তার কাছে প্রশ্নে ওঠেনি, কখন কি হিসাবে প্রত্যুত্তরে। হয়তো যেদিন তার হৃদয় জানবে অব্র অন্য কারো হয়ে গেছে, হয়তো সে সত্য এক মুহূর্ত তাকে মাটিয়ে লুটিয়ে পড়তে সাহায্য করবে। হ্যাঁ, ভালোবাসা করতে পারা এক ধরনের পাপ হয়ে উঠেছে। যদি সে ভালোবাসে একতরফা, তবে সেই পাপীকে ভালোবাসতে একতরফতার কোনো দ্বিধা নেই। ভালোবাসা কি কখনো পূর্ণতা পায় না, নাকি একতরফা ভালোবাসাগুলো পূর্ণতা পায় না? কে বলেছে পায় না? এই তো এক পাপী আজ তার হৃদয়হরণী নারীকে কাছে পেতে চলেছে, তার ভালোবাসা হয়ে উঠেছে সামাজিক বৈধপূর্ণ। তাহলে জিসা, সেও তো পাপী, তবে তার দুর্বলতা ভালোবাসায়। একতরফা কি অযোগ্য নামান্তর? জিসা কি এক আশরাফ তালুকদারের মতোই, যিনি ভালোবেসেছিলেন, শেষমেশ হেরে গিয়েছিলেন দ্বিধায়? তাহলে পারো আর পূর্ণম, তাদের কি ভালোবাসা শেষমেশ পূর্ণতা পাবে, নাকি সময় স্রোতে তাদের ভালোবাসা হারিয়ে যাবে অপ্রকাশিত কোনো চিঠির মতো? শুধু রয়ে যাবে স্মৃতিগুলো। দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে এগোচ্ছে ধীরে ধীরে। সূর্য তার সোনালি আলো দিয়ে বিদায়ের ক্ষণে বিলীন হয়ে যাচ্ছে দিগন্তের গর্ভে। এ সময়ে এক নীরব স্রোতের মতোই ভেসিয়ে উল্টাপাল্টা খানমহলের রূপ। আর যেন আয়োজনে ব্যস্ততায় ঘনীভূত প্রতিটি মানুষ, প্রতিটি কোণ, প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি করিডোর, ছাদ থেকে শুরু করে ঝাড়বাতি, রঙিন কাগজে মোড়ানো প্রদীপ, রেশমি ফিতা আর হাজারো ফুলে সেজেছে আজ অভিজাত্যের গ্রানে। তবু এই অন্দরের মেলামোহনের মধ্যে এক দ্বিধাগন্ত নিস্তবতা কাজ করছে। দুপুর পেরিয়ে সেই মুহূর্তে অব্র আর অহুর মধ্যে দেখা হয়নি এখনো। অহু নিজ ঘরে চুপচাপ সেজে চলেছে বধূ বেশে। অব্র তার বন্ধু মহলের সাথে হালকা কথাবার্তার আর মজার মধ্যে ব্যস্ত সময় পার করার চেষ্টা করছে। মহলের প্রতিটি মানুষ নিজেদের নতুন করে সৃষ্টি করছে আজকের দিনের জন্য। আলিনা খান, অহুর আম্মি জান, শিফার আম্মু, আশাফের আম্মু সবাই এক রঙের জামদানি শাড়িতে সজ্জিত। বাড়ির কর্তারাও আজ নিখুঁতভাবে গুছিয়ে তুলেছে নিজেদের। ওহুকে ঘিরে বিউটিশিয়ানদের ব্যস্ততা চরমে। ছোট্ট শরীর, কোমল চোখে জড়তার ক্লান্তি। সে বসে আছে নিথল চোখ বুজে, তার গায়ে ভর করেছে যেন
আলিনা খান নিজ হাতে পরিয়ে দিচ্ছেন গলার অলংকারগুলো। পরিবারের রীতিনীতি অনুযায়ী বাড়ির বড় বউয়ের হাতে সেই অধিকার বধূকে সাজানো, আশীর্বাদ করা। ওহুর নাকে কানে সব অলংকার পরিয়ে দিলেন এক এক করে, একটুও কমতি রাখলেন না কোথাও। অলংকারগুলো শত শত প্রজন্মের ঐতিহ্য যেন বহন করে আনছে। ওহুর গায়ে তা জল করছে, তবে লেহেঙ্গার ভারে ওহু নিতে পারছে না, শরীরটা কেমন যেন কেঁপে উঠছে। সময় এত এগিয়ে যাচ্ছে যে মাগরিবের দিকে ততটা প্রস্তুত হয়ে উঠছে অব্র, সেই সাথে বর্ষে যে নিজেকে গুছিয়ে নিচ্ছে। তবে তার মনে চলছে অন্যরকম এক দোলাচাপা। এই মুহূর্তে সেই ছোট্ট কাঠবিড়ালি যাকে কোলে তুলে খেলেছিল সে, তার চন্দ্রবালা হতে চলেছে তার জীবন সঙ্গী, এক পাপী পুরুষের নিষিদ্ধ প্রেমের পরিণতি, যেখানে ভালোবাসা লুকিয়েছিল সমাজের চোখের আড়ালে। আজ সেই স্বীকৃতি সমাজ থেকে তাদের সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে। হ্যাঁ, আজ বিয়ে হতে চলেছে আবরার খান অব্র আর অরুণা খান ওহুজানের। নিষিদ্ধ ভালোবাসা নয়, আজ তাদের বন্ধন লাগবে ধর্মের মোহর, সমাজের ছাপ, ইতিহাসের সাক্ষ্য। আকাশে তখন রঙিন সন্ধ্যার ছাপ নেমেছে, আর খানমহলে বাজছে বিয়ের সানাই। সময় গুনছে ধ্বনি, এতক্ষণ বাকি অব্রভাইয়ের কাঠবিড়ালির হয়ে ওঠার, আর এই পাপিষ্ঠ পুরো নিকৃষ্টতার অংশ কেড়ে নেওয়ার। সন্ধ্যার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে গধূলিবেলার আবছা ছায়া, সূর্যের আলোয় তলিয়ে গেছে লালিমা মাখা নীলচে আকাশ। চারদিকে মাগরিবের আজানের ধ্বনি বহু আগে থেকে বেজে উঠেছিল। এদিকে খানমহলের অন্দরমহলে আলো আধারি খেলায় সেজে উঠেছে নববধূ সাজে ওহুকে যেন চাঁদের মতোই সুন্দর লাগছে। বউ সাজে তার রূপের জ্যোতি চোখ ধাঁধিয়ে দিচ্ছে উপস্থিত সকলের। বয়সের ভারে নাজুক মুরব্বী মহিলাও এগিয়ে আসে, এক অনবিল কৌতূহল নিয়ে। তারা ওহুর হাত দুটি মেলে ধরে, মুহূর্তে তাদের চোখে বিস্ময় ছলছল করে ওঠে। আরে ব্যাপার কি? কিরে, এই মেহেদির রং কি গাঢ়! এই তো বলে নেওয়া যায়, জামাই তো বড্ড বেশি ভালোবাসবে আমার নাতিরে। এমন কথায় চারপাশে হাসি রোল বসে যায়। সবাই তখন খুঁজে পড়ে ওহুর ফর্সা হাতের দিকে। পাতা বাটা মেহেদির রঙে গাঢ় রং ধারণ করেছে, লালচে ঢাকায় যেন মোহনীত লাগছে তা। তার মাঝে সুন্দর ডিজাইনের মাঝে লেখা বড় একটি ইংরেজি অক্ষর এ। কে জানে এই কার নামের অধ্যক্ষ? আবরার খান আব্র। তখন এই সামনে পড়ে পরু হেসে উঠে বলে, ভালোবাসা না মানে আমার বান্ধবী কি কোনো অংশে কম নাকি যে তার সমকক্ষ দেখে নিও? সে যেমন ভালোবাসবে তেমনই তার প্রাপ্য। এই বলে পরু একরাশ স্নেহ দিয়ে ওহুর গাল টেনে দেয়। পরুর কথা আশেপাশে সবার মুখে হাসির ছটা, আনন্দ যেন তংতরিয়ে বাড়ছে বাতাসের সাথে। ওহু তখন নিঃশব্দে মাথা নিচু করে ফেলে, তার চোখে কোনো লাজুকতার চাহনি নেই। ঠোঁটটুকু টুকটুকে লাল হয়ে হাসিও যেন মিশে গেছে সন্ধ্যার আজকে অন্যরকম একটু আঙিনায়, একটু বেশি মধুর্য যেন আজকের সন্ধ্যায়। কাল এই সময়টা কতই না নির্লিপ্ত ছিল, আর আজ কে জানে আগামীকালের সন্ধ্যা কেমন হবে, কোথায় কাটবে তার এই সন্ধ্যা। হয়তো বা কোনো এক বিশেষ কিংবা একদম আলাদা কোনো এক জায়গায়, আলাদাভাবে ক্ষীণ অবয়কের মরে থাকা হীরার নকশা খচিত সোনালি রঙের লেহেঙ্গার পরশে ওহুর দেহে যেন এক স্বর্ণরূপে স্বপ্ন সুন্দরী লাগছে তাকে। মাথায় আঁচলটুকু টানা, অর্ধেক লাজুক অনুকম্পায় অবচারিত, মাঝখান দিয়ে টানা সিঁথি কেন্দ্রবিন্দুতে ঝুলে আছে সরল অলঙ্কারের মতোই। কপালের সামনে কাটি চুলগুলো কুণ্ডলি পাকিয়ে নেওয়া, এসেছে ললাটের কিনারায়, বাকিগুলো পরিপাটি করে পেছনে বাঁধা, খোপায় সাজানো। সেই খোপা ঘিরে রয়েছে এক লম্বা সাতেজ গোলাপ ফুলের মালা। ফুলের আপন স্নেহে চন্দ্রাকে যেন অলঙ্কিত করেছে। ওকে সাজানো হয়েছে বহুরূপে, পরিপাটি সৌন্দর্য একেবারে নিখুঁতভাবে। রূপশিল্প সৌন্দর্য যেন হৃদয়ের প্রাণবন্যা ছড়িয়ে গেছে, অদৃশ্য সৌন্দর্য যেন তাকে ঘিরে ধরেছে চারপাশ থেকে। ওহুকে যেন এক অপরূপা লাগছে। ওহুর আম্মি যান মেয়েকে আজ আপন বুকে জড়িয়ে ধরে বসে আছেন, তার হাতের মমতা মাখা স্পর্শ ওহুর কাঁধে, চুল পিঠে বয়ে যাচ্ছে স্নেহের প্রশান্ত ধারা। মাঝে মাঝে চোখের ক্লান্ত দুটো জমিনে জামদানি শাড়ির আঁচলে মুছে নিচ্ছে অশ্রুকণা, লুকাতে যেন ব্যস্ত সে। যে মেয়ের চোখে পড়লেই তার ভেতরটা কেঁপে উঠবে, দুর্বল হয়ে পড়বে তার মেয়ে, তাই মেয়ের থেকে একটু লুকানোর চেষ্টা করছে সে।
আশফাক খানের অভাব যেন কোনোভাবে ওহুকে গ্রাস করতে না পারে, সেই চেষ্টাই করে তার মা। আলিনা খান নীরবে এগিয়ে এলেন, চোখে মুখে স্নিগ্ধ হাসি, ভেতর ভেতর কেমন এক উদ্বেগ ওহুকে বিয়েটা নিয়ে। খান পরিবারের 3 অর্ধাঙ্গিনী ওহুর জীবনের প্রতিটা খুঁটিনাটি আগলে রেখেছেন, কেউ ছবি তুলেনি ওহুর সঙ্গে। এই স্মৃতিগুলো দিনে কতগুলো বন্দি করে রাখতে হঠাৎ করে আশফি ফোন হাতে নিয়ে ঘরে প্রবেশ করে। কথা বলছিল আশফের সঙ্গে, বিষয়টা চোখে পড়েনি অনেকের। পরিবেশ খানিকটা থমকে যায়। এমন সময় ওহুর মামিজান হঠাৎ করে বলে ওঠেন, না, ওহুকে এখন কেউ দেখতে পারবে না। প্রথমে বিয়ের পর অব্র দেখবে ঘুমটে উঠিয়ে, তারপর বাকি সবাই। শব্দগুলোর যেন বজ্র আঘাতের মতো আশ্রে পড়লো ওহুর ওপর। তার ছোট্ট শরীরটা যেন হঠাৎই শিউরে উঠলো, কেঁপে উঠলো দেহটা মুহূর্তেই, ঘূর্ণিঝড়ের মতো। অব্র ভাইয়ের সঙ্গে তার বিয়ে, যার সাথে এক সময় সারা মহল জুড়ে দুরন্তপনায় বেড়ে উঠেছে, যার জন্য 18 বছরের মেয়ে আত্মহত্যা করেছিল, সেই অব্র ভাই আজ তার হতে চলেছে। ভেতরের কণ্ঠস্বর ফিসফিসে জিজ্ঞেস করে এক উদ্ভট প্রশ্ন, আচ্ছা অব্র ভাই কি বিয়ের পর আমাকে মারবে? যদি কোনো ভুল করি আমি? বিয়ের আগে তো বলা নেই, ঠুসঠাস মারিয়ে দিত। ভেতর ভেতর অজানা ভয় কেঁপে উঠে সে মনে মনে। পরে সেই প্রথম দেখা মহলের ছাদে মাঝরাতে হালকা বাতাসে দাঁড়িয়েছিল সে, কেমন করে মেরেছিল অব্র ভাই তাকে। ভাবতেই তার ঠোঁটের কোণটা কাঁপুনি দিল। নিশিদ্র নিঃশব্দ, হঠাৎই ভেঙে পড়ে ওহুর ভাবনার জগতে এক আলোড়ন। সবাই চলে গিয়েছে, সবাই চলে এসেছে, হই হুল্লোড়ে গমগম করছে। খানমহলের আনন্দ ঘণ্টা তৈরি হয়েছে স্বপ্নের মঞ্চে, সন্ধ্যার নরম আলোয় আলোকিত হয়েছে চারপাশ। আজ খানমহলে দুজন ধরে এনে বসানো হয়েছে দুধারের সোফায়। আজমিন খান আজ নিজের ছোট ভাই আশফাক খানের জায়গায় দায়িত্ব নিয়েছে। তিনি যেন দায়িত্বের এক ছোট ছোট করে বলে দিচ্ছে, ভালোবাসার উত্তাপে আমার পরিবারকে আমি খুব ভালোবেসে যেভাবে তৈরি করেছি, আজ আমার মেয়েটাকে তেমন করেই তোমার হাতে তুলে দিব। তুমিও আশা করছি সেই ভালোবাসা দিয়েই আমার মেয়েটাকে যত্নে রাখবে। আর ঠিক তখনই সমস্ত এই কোলাহলের মাঝে নিঃশব্দে এক অবয়ব বসে আছে অব্র, চুপচাপ নিঃসঙ্গ অথচ উত্তাল। সামনে এগিয়ে আসে সে, তার বুকের ভেতর যেন এক অজানা ভয় চেপে ধরেছে। এক এক করে ভেসে ওঠে পুরোনো দিনের স্মৃতি, মায়ামাখা মুখগুলো। অব্র গভীর এক নিঃশ্বাস ছেড়ে বুকের ভেতরে চাপা অস্থিরতা ভবিষ্যতের ছাপ দিল। শুভ্র রঙের পাঞ্জাবি, মাথায় টুপি পরে কাজী সাহেব এসে বসলো সকলের মাঝে। মেঝে পাতা হয়েছে মোটা গালিচার ওপর, তার গালিচার প্রার্থনার সুর গুনগুন করে উঠল। অপেক্ষা কেবল মুহূর্তের। দ্বিতীয় তলা থেকে ধীরে ধীরে নেমে আসলো ওহুকে। দেখা গেল কি অপরূপ দেখাচ্ছে তাকে, হিরে খচিত সোনার রঙের লেহেঙ্গা, ভারী অংশটুকু আলতো করে ধরে রেখেছে শিফা, আশফি, পারু এবং পূর্ণারা। চারদিক থেকে যেন রঙিন ফুলের পাপড়ি ছিটিয়ে দেওয়া হচ্ছে অনুরূপার ওপরে। ওহু ডান হাতটি শক্ত করে ধরে রেখেছে আজমিন খান, তার চোখে এক অজানা কাঁপুনি, যেন নিজেই নিজের হৃদয়ে শূন্যতা অনুভব করছে। অন্যদিকে বসে আছে অব্র, নিঃশ্বাস আটকে গেছে তার। বিয়ের সোনালি শেরওয়ারি পরিহিততে সে, তার চোখে মুখে এক উন্মাদনা, শুধু ওহুকে এক ঝলক দেখার জন্য। অবশেষে ওহুকে এনে বসানো হলো ফুলের তৈরি পর্দার অপর প্রান্তে, ঠিক যেখানে আবরার খান অব্র বসে আছে তার বিপরীত পাশে। দুজন মানুষ, দুটি হৃদয় এক অজানা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে। মুহূর্তেই যেন নিস্তবতা চিরে উচ্চারিত হলে কাঙ্ক্ষিত আহ্বান, শুরু করুন। শব্দ দুটি যেন কাঁপিয়ে দিল ওহুর ছোট্ট শরীরটাকে। বুকের ভেতর অদ্ভুত এক চাপা কান্নায় সে ভর করলো তার, যেন প্রকাশ্যে তা বের করতে পারছে না। অন্য প্রান্তে বসে থাকা অব্র বিচলিত দৃষ্টি অপেক্ষায়, চিরচেনা সেই প্রাপ্তি তার চন্দ্রবালাকে। তারপর কাবিননামা বলা শুরু করলো কাজী সাহেব, স্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলেন, মৃত আশাফ খানের কন্যা আরুরা খান অভিযান, আপনি যদি পূর্ণ বিবেক ও সম্মতির সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক আজমল খানের পুত্র আবরার খান আব্রকে 101 টাকা দেনমোহর ধার্য করিয়া উক্ত মোহর সম্পন্ন করিয়া উসল প্রাপ্ত করিয়া নিজেকে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সম্মত হন, তাহলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। এ কথাটুকু শেষ করা মাত্রই ওহুর নিঃশ্বাস যেন ভারী হয়ে গেল, বুকের ভেতরে একটা গোলকধাঁধায় আটকে গেল, চারপাশে শক্ত আলোড়ন। কখন যেন পাশে এসে দাঁড়ালো তার আম্মিজান, মমতার দুটি হাত তার কাঁধে ভরিয়ে দিল। ভয় নেই কোনো মা, বলো, সবাই অপেক্ষা করছে। মায়ের কণ্ঠে অলিখিত সাহস খুঁজে পেল ওহু, ঢোক গিলে নিল, মাথা আওড়ালো, ধীরে চোখ বুঝে নিল, মনটাকে দৃঢ়ভাবে শান্ত করে। অপর প্রান্তে বসে থাকা অব্রর বুকের ভেতর ধক করে উঠল যখন ওহু বলল আলহামদুলিল্লাহ, কবুল। চারপাশে মুহূর্তে যেন এক অচেনা আবেগে ছড়িয়ে পড়ল।
কাজী সাহেব আবার পড়তে শুরু করলো কামিননামার দ্বিতীয় পাঠ। এবার ধীরে মাথা শুরু করে কাবিননামা দ্বিতীয় পাঠ তিনি পড়তে লাগলো। চোখ তার ভরক্রান্ত। ওহু বলল, ক্ষণ সময় নিয়ে কবুল। কথায় আছে না, এই কবুল শব্দটা যেন হৃদয়ের গভীর থেকে ছুঁয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ওহুর বুকের মধ্যে এক অনন্ত অস্থিরতা দোল দিল। আবারও কেঁপে উঠল চোখের পাপড়ি। চারপাশে তখন আনন্দের ঢেউ, কেউ হাসি, কেউ চোখের জলে। আজমল খানের পুত্র আবরান খান আব্র, আপনি যদি মৃত আশাফ খানের কন্যা আরুরা খান ওহুজানকে প্রস্তাব মোতাবেক নির্দিষ্ট 101 টাকা 101 টাকা ধার্য করিয়া সম্পূর্ণ পরিশোধ করিয়া ইসলামী শরীয়ত মোতাবেক তাহাকে বিবাহ সম্পন্ন করতে চান, তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। অব্র চুপ করে দর রইল। মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে সমস্ত অতীত। কত প্রতিকূলতা, কত বাধা, কত নির্ঘুম রাত পেরিয়ে আজকের এই শব্দটা উচ্চারণ করতে যাবে সে। তার বুকটা যেন আবেশে ভরে যাচ্ছে। অবশেষে আব্র বলল আলহামদুলিল্লাহ কবুল। মুহূর্তে সানাই বেজে উঠল, চারপাশে আনন্দধ্বনি মুখরিত হলো। কাজী সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলো। আবার অব্র দীর্ঘ উচ্চারণ করলো একই কথা, আলহামদুলিল্লাহ কবুল। আবরার খান আব্র এবং অরুরা খান ওহুজান, এখন থেকে আপনারা পবিত্র বন্ধন সম্পর্কে আবদ্ধ। আপনি এখন পদ্মা সরিয়ে আপনার স্ত্রীর কাছে যেতে পারেন। এই কথা শুনে অব্রের হৃদয় যেন ধক করে উঠল। তার স্ত্রী, তার চণ্ডা তার স্ত্রী। অব্র নিজ হাতে পর্দা সরালো। দু হাতে ওহুর ঘোমটা তুলে সবার সামনে সংকোচবিহীনভাবে এক চুম্বন এঁটে দিল তার কপালে। ওহু কেঁপে উঠল। বিয়ের পর প্রথম এই তার স্পর্শ। নিজের ভেতরে সব জড়তা যেন মুহূর্তেই এঁটে গেল। যদি আশফাক খান আজ বেঁচে থাকতেন তবে হয়তো নিঃসন্দেহে তিনি খুশি হতেন। আর আজ তার আদরের পরীকে নিজের চোখের সামনে এইভাবে দেখতে, জামাতার বাহুতে জড়িয়ে কি আনন্দে চোখ বুজে নিত না সে। তার কি চোখ ভিজে আসতো না? ঠিক তখনই বাতাসে ভেসে আসে গান, সানাই সানাই। তখনই বাতাসে নরম এক ভেসে আসা গান, সাজন 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 মেরি, সাজন 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 তেরি দুলহা সাজাউঙ্গি। আলোর রোশনাই মুখরিত হয়ে উঠেছে চারপাশ। দুজন হাতে তালুতে ফুলের মালা, শুধু শুভক্ষণের হাসি রোল করতালি আসিস চারপাশে। সে এসে জড়িয়ে ধরল ওহুকে, গলা কেঁপে কান্নায় ভেজে পড়ল। ওহু দেখলো তো আমাকে, আমার আগে তোর বিয়ে হয়ে গেল, চলে যাবি আমাকে ছেড়ে? বলে উঠল আসবি। আর কি করব, একসাথে কোচিং শেষে হাঁটা হবে না? বলে উঠল পারো। আর কি কখনো ভার্সিটির মাঠে বসে গল্প করা হবে না? হো এখন কি কোচিং সেন্টারের বেঞ্চে বসে কার জন্য অপেক্ষা করব? চলে যাবি তো? পারোর চোখ ভিজে আসলো, চোখ জোড়া ভিজা, আষ্টে পিষ্টে জড়িয়ে নিল বান্ধবীকে নিজের হাতে। ভাইয়া দেখে রাখেন একটু নজর করে, আমার কলিজার অংশটুকু আপনাকে দিয়ে দিচ্ছি। অব্র মাথা নাড়ায়, জবাব দেয় কান্না করিস না, ও ওর নজরেই থাকবে সব সময়। এরপর ধীরে ধীরে সরে নিল যাওয়ার জন্য ড্রয়িং রুমে। সকলের কাছ থেকে দোয়া চাওয়া। অব্রের পাশে বসানো হলো ওহুকে। একই সোফায় তাদের সামনে ধরা হলো আয়না। রীতি অনুযায়ী নবদম্পতি পথ প্রতিবিম্ব দেখার পালা। এক কণ্ঠ উচ্ছ্বাসিত উচ্চারণ করলো, অব্র ভাই কি দেখতে পাচ্ছেন আয়নায়? অব্র একটুখানি চুপ থেকে ধীরে সরে জবাব দেয়, আমার হৃদয়ের মালকিন, আমার ব্যক্তিগত চাঁদকে দেখতে পাচ্ছি। তার কথা শুনে সবাই যেন আনন্দে মুখরিত হয়ে উচ্ছ্বাসিতার সাথে চিৎকার করে উঠল। অব্র ভাই এখন জামাই হয়ে গেছে তাই দেখছি, বলেছিল ওহু। চারপাশ থেকে ভেসে উঠেছিল আবারও হাসির ঢেউ। রাত জুড়ে আরো অনেক রীতিনীতি পালন করা হলো। রাত প্রায় 2টার কাটা ছুঁই ছুঁই। খানমহলে ব্যস্ততা অনেকটাই থেমে গেছে। দিন শেষে শীতল হাওয়া বইছে। চারপাশে এখনো বিয়ের আমেজটা যেন রয়ে গেছে। চোখে আছে এক ধরনের স্থিরতা, হৃদয়ে চাপা উত্তেজনার ঢেউ। আরে ভাই, এই রাতে একটু না খেয়ে যাবি? ভাবি কিছু বলবে না? একটু খা আমাদের সাথে। বন্ধুদের কণ্ঠে স্নেহের ভরা জ্বর। অব্র কিছুটা এগিয়ে অধিকার নিয়ে। অব্র এক চিলতে হাসি দিয়ে ধীর গলায় বলে, না ভাই আজ নয়, আজকে আমার প্রথম রাত। আজ ওর সঙ্গে অনেক কথা বলার আছে, অনেক কিছু বুঝিয়ে বলার আছে। এইটা খাওয়ার সময় না। কিন্তু বন্ধুরা তো ওকে ছাড়লো না। কেউ কাঁধে হাত, কেউ হাসতে হাসতে বলল। 2 ঢোক খা। অবশেষে জোড়াজড়িতে ঠোঁটে তুলে নিল কিছুটা অংশ বিয়ারের। তারপর নিচে নেমে এসে একজনকে বলে উঠল, ভাইয়া ওর রুমে বসে আছে একা, হলুদের সময় যেই তারা ছিল এখন তো দেখি ভয়ে ছাদে লুকিয়ে আছেন। বলে তাড়াতাড়িতে সবাই যেন হাসি রোল ফেলে দিল। অব্র মৃদু হাসে, কিন্তু তাতে ধরা পড়া যায় না তার ভেতরে চাপা টান। নিজের ভেতরে
দমে রাখা কিছু কথা। নিজের কক্ষের কাছাকাছি আসতে রুমের বাইরে দাঁড়িয়ে থাকা শিফা, আসফি আর পূর্ণা। পূর্ণ হাসি দৃষ্টি। টাকা না দিলে ঢুকতে দিব না বলে এক গলায় চিৎকার করলো তারা। অব্র হালকা হাসিতে ছলকে পকেটের মধ্যে হাত ঢুকালো, মোটা টাকার বান্ডেল বের করে তাদের সামনে। মেয়েগুলো হাসিতে ঝংকার। খুব খুশি হয়েছে তারা, টিটকারি ছুঁড়ে মিলিয়ে আলো আধারে। অব্র ধীরে দীর্ঘ শ্বাস পেলে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। হঠাৎ করে চোখ ছলাৎ করে ওঠে বিস্ময়। পুরো ঘর যেন ফুলের রাজ্যে সজ্জিত। মেন লাইট নিভিয়ে দেওয়া, তার বদলে অসংখ্য মোমবাতি, ফেয়ারি বাতি, ডিম লাইট জ্বালানো। অসাধারণ লাগছে সবকিছু। অব্র দরজা বন্ধ করে এগিয়ে গেল কয়েক কদম। ওহু ধীরে ধীরে নেমে এলো পালঙ্ক থেকে, চুপচাপ এগিয়ে অব্রের পা ছুঁয়ে সালাম করলো। অব্র ধীরে ধীরে ঘোমটা টেনে নামিয়ে দিল সম্পূর্ণভাবে। ভারী আঁচলখানা পড়ে রইল পায়ের কাছে ফ্লোরে। ওহু কেঁপে উঠল, ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ নেই। চোখের পাতাগুলো যেন মৃদু বাতাসে কাঁপছে। ঠিক তখনই অব্র একটানে ওকে নিজের বুকে চেপে ধরে। বলিষ্ঠ বক্ষের ওপর তার কাপা শরীর যেন ধীরে এসে স্থায়ী হয়ে নিল। দুজনের নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হয়ে এলো।